নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে আমরা একটা অসম্ভব সুন্দর অনুষ্ঠান করতে চলেছি এবং খুব কৌতূহলোদ্দীপক অনুষ্ঠান হতে চলেছে। এটা অনুষ্ঠানটা হলো যে আমরা এই সাম্প্রতিককালে বাংলাদেশের অশান্তির পরে বিশেষ করে আমরা নানা রকম খবর আমাদের দেশের মিডিয়াতে আমরা লাগাতার দেখছি যে সেখানকার সংখ্যালঘুদের উপর নানা রকম নির্যাতন, প্রায় বলা যায়, অনেকে বলছেন, অনেক অ্যাঙ্কারকে আমি বলতে শুনছি, প্রায় গা শিউরে ওঠার মতো নির্যাতন নাকি সেখানকার সংখ্যালঘুদের উপরে চলছে। তো আমরা পুরো বিষয়টিকে জানার জন্যে একেবারে বাংলাদেশ থেকে, এবং বলা যেতে পারে এই ঘটনার উৎসস্থল যেটা এপিসেন্টার বলা যায়, প্রায় সেই চট্টগ্রাম থেকে আমরা দুজন সম্মানীয় অতিথির কাছ থেকে এই বিষয়টিকে জানার চেষ্টা করব যে ওখানকার সংখ্যালঘুরা কেমন আছেন, কি পরিস্থিতিতে আছেন, তারা কি চাইছেন, তাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়ে। দুজন যে অতিথি রয়েছেন, সম্মানের অতিথি, তাদের আমি নাম বলি। একজন হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গণমাধ্যম বিভাগের ডক্টর রাজীব নন্দী, আর একজন ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, যিনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক কর্মী এবং নামী সঙ্গীত শিল্পীও বটে, এবং একই সঙ্গে তিনি ওখানকার যে অধ্যক্ষ অগ্নিবীণা কালচারাল স্কুল ফেনীর এবং ইনচার্জ চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশ। দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে আপনার স্বাগত জানাচ্ছি দর্শকদের পক্ষ থেকে। আপনাদের নমস্কার। আমি প্রথমে ইন্দ্রাণীতির কাছে সুব্রত দা, আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ রাজীব। আমি প্রথমে ইন্দ্রাণীদিকে সুযোগ দেব বলার জন্যে যে ইন্দ্রাণীতি, আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন পেশায় যারা রয়েছেন, বিশেষ করে সংখ্যালঘু, এবং আমি বিশেষ করে আপনার কাছে শুনতে চাইব সংখ্যালঘু মহিলাদের কথা। তাদের উপর নির্যাতনের অনেক খবর আমরা এখানে পাচ্ছি। যে খবরগুলো সত্যি কি মিথ্যে আমরা জানি না, বরং ফ্যাক্ট চেকিংয়ে আমরা অনেক রকম কন্ট্রোভার্সিয়াল কথাও পাচ্ছি। যেমন আমি সম্প্রতি একটি ফ্যাক্ট চেকিং সংস্থা, তথ্য পরীক্ষক সংস্থা, তাদের একটা রিপোর্ট পেলাম, যেটা তাদের নাম রিউমার স্ক্যানার। তারা বলছে যে প্রায় 13টি বড় খবর একেবারে ফেক ছিল। আমি এরপরে রাজীবের কাছেও বিষয়টা নিয়ে আসবো। আমার প্রশ্ন হচ্ছে যে এই হিন্দুরা, সংখ্যালঘুরা এবং সংখ্যালঘু মহিলারা বাংলাদেশে এই মুহূর্তে ঠিক কেমন আছেন? ধন্যবাদ সুব্রতদা, আজকে এই অনুষ্ঠানটাতে আমাকে কিছু বলবার জন্য, সুযোগ দেওয়ার জন্য। বিশেষত ভারতীয় গণমাধ্যমে বেশ কিছু সময় ধরে যে সমস্ত তথ্য এবং খবরগুলো আসছে, তার প্রেক্ষিতে আসলে আমাদেরও কিছু বলার আছে, সেই সুযোগটা দেবার জন্য আপনাকে ধন্যবাদ। তো আপনারা তো জানেন যে গত 5ই অগস্ট আসলে বাংলাদেশে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী যে সরকার ছিল, সেই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের পতন ঘটে, এবং তার পরবর্তী সময় ধরে, মানে 5th অগস্টের পরে আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, তাহলে এই বড় সময় ধরে কিন্তু একটা ক্রান্তিকালের মধ্যে আমরা আসলে আছি, যেখানে অনেকগুলো ঘটনা ঘটছে, অনেকগুলো বিবরণ শোনা যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে বলতে চাইছি যেটা, যে বাংলাদেশে আসলে সংখ্যালঘু যারা, তাদের উপরে তো আসলে একটা সম্প্রদায়গতভাবেই তাদের উপরে কিছু নির্যাতন, নিপীড়নের ঘটনা এটা কিন্তু আসলে ঘটে এসছে। তাহলে এই সময়টাই, বিশেষত 5th অগস্টের পরে যে কথাগুলো আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন, যে রিউমার স্ক্যানারে আপনি দেখেছেন যে এখানের মধ্যে অনেকগুলো তথ্যই আসলে ভুল, যেগুলো অপপ্রচার, ভুয়া সংবাদ, এবং এইগুলো আমরাও কিন্তু খেয়াল করছি। তো এই যে খবরগুলো যেগুলো আমরা দেখছি, আর বর্তমানে আমরা যে পরিস্থিতিটার মধ্যে আছি, সেটার মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য রয়েছে। হ্যাঁ, এটা ঠিক, সংখ্যালঘু পরিবারগুলোর মধ্যে একটা প্রচন্ড উদ্বেগ, আসলে কি হতে চলেছে, কিংবা একটা আতঙ্ক কাজ করছে। এই নিরাপত্তাহীনতা যেটা, সেই নিরাপত্তাহীন পরিবেশটা কিন্তু তারা মানে উপলব্ধি করছে। কিন্তু এখানে তাদের উপরে যে নিপীড়নটা কিংবা নির্যাতনটার কথা যতটুকু আসলে গণমাধ্যমগুলো, বিশেষত ভারতীয় গণমাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে, আসলে বাস্তবে সেটা ঠিক নয়।
তো সেই জায়গাটা থেকে আমি এটাই মনে করি যে সংখ্যালঘুদের মধ্যে নিরাপত্তাহীনতার বিষয়টা আছে। আবার এই নিরাপত্তাহীন জায়গা থেকে আপনারা হয়তোবা শুনে থাকবেন, আমাদের বাংলাদেশেও গত 3-4 দিন ধরে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবেই হিন্দুদের পক্ষ থেকে কিছু সমাবেশ কিংবা প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে, যেখানে ভারতীয় গণমাধ্যমে এই সমস্ত অপপ্রচার কিংবা ভুল তথ্য প্রচারের জন্য আজকে হিন্দুদের অবস্থাটা যে কিছুটা জায়গা থেকে মানে তারা যে শঙ্কিত এবং তাদের অবস্থাটাকেই আরো খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম কিছু প্রতিবাদও কিন্তু আমরা দেখেছি। আমি দেখেছি এর মধ্যে ফেনীতে এবং উত্তরবঙ্গের আরেকটি জেলায়। তো এখানে কিন্তু এরকম সমাবেশগুলো হচ্ছে। তো ফলে হিন্দুদের মধ্যে একটা অংশ কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যেটা, যে এই পরিবেশটা যদি থাকে, যে এরকম একটা আতঙ্কের পরিবেশ এবং সেই আতঙ্কের মধ্যে অনেক কিছু ঘটছে, এটা যদি থাকে তাহলে এটা আসলে এখানকার হিন্দুদের জন্য আবার একটা বড় দুঃসংবাদ কিংবা মানে একটা আশঙ্কার জন্ম দেবে, এটা আমি মনে করি। আমি যেটা আপনার কাছে আরেকটু স্পেসিফিক জানতে চাইবো সেটা হচ্ছে যে সাধারণত এই ধরনের গোলযোগের সময়, এই ধরনের একটা অশান্তির সময় মহিলারা রাস্তাঘাটে বেরোতে তাদের অসুবিধে হয়। যুদ্ধ বিগ্রহের সময় তো সব থেকে বেশি শিকার হন তার মহিলারা, সব থেকে বেশি বলি হয় মহিলাদের। তো আমি বলছি যে আপনারা মহিলারা বা আপনি যে সমস্ত আপনার পেশাগতভাবে যে সমস্ত মেয়েদের সঙ্গে মেলামেশা করেন, তরুণী বা যারা কম বয়সী কিশোরী, তারা কি কখনো কোনো রকম আগের চেয়ে কোনো রকম কিছু বেশি নিরাপত্তাহীনতা আপনি দেখছেন তাদের মধ্যে? তারা রাস্তাঘাটে বেরোতে পারছে না বা কোথাও কোনো রকম অসুবিধা হচ্ছে? বাস্তব পরিবেশটার মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা খুব বেশি নেই, যেটা সুব্রত দা আপনাকে আমি বলছিলাম। বাস্তব পরিবেশটা কিন্তু একই, যে চাপ সেটা হিন্দু সম্প্রদায়ের উপরে আছে, কিন্তু যেটা ঘটে যাচ্ছে সেটা হচ্ছে একটা অন্তরালের বিষয়, যে যেই আতঙ্কের পরিবেশটা আছে সেই আতঙ্কের পরিবেশটা কিন্তু মানুষকে আরো অনেক বেশি মানে আরো বেশি একা, নিঃসঙ্গ কিংবা আরো বেশি সন্দিহান এরকম করে তুলছে। কিন্তু বাস্তব পরিবেশটা যেটা বলা হচ্ছে, যেমন কিছুদিন আগে আমরা শুনলাম যে এখানে নাকি বাংলাদেশে হিন্দু মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছেন না। কিন্তু বাস্তবতা, আমি তো পথে আসলাম কিংবা চট্টগ্রাম থেকেই আমি কথাগুলো বলছি, চট্টগ্রামে হিন্দুদের সংখ্যাটা একটা রাজীব চট্টগ্রামের, ফলে এখানে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরতে পারছেন না। পরিস্থিতিটা কিন্তু মোটেই এমনটা নয়। তো সুব্রতদা, বাস্তব কথা হচ্ছে এটা, যে যেই ঘটনাগুলো আসলে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা ঘটছে না সেটা কিন্তু নয়। 5ই আগস্টের পরে কিন্তু অনেকগুলো সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনা, নির্যাতনের ঘটনা, যেগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং আমরা জানি এগুলো সত্য। কিন্তু এই সাম্প্রদায়িক যে হামলা নিপীড়ন গুলো হচ্ছে, সেই সাম্প্রদায়িক হামলা নিপীড়নের যে সংখ্যা, সেটা কিন্তু পূর্ববর্তী সময়ের যে গভর্নমেন্ট আমাদের ছিল, আওয়ামী গভর্নমেন্ট, সেই আওয়ামী গভর্নমেন্টের সময়কালের যে সাম্প্রদায়িক নিপীড়নের ঘটনাগুলো সেখানে চাইতে কিন্তু খুব বেশি নয়। তাহলে এইটাই আমাদের জন্য একটা দিক, যে এখন বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত আছেন তারা অতীতেও যেই চাপটার মধ্যে ছিলেন, উদ্বেগের মধ্যে ছিলেন, এখনো কিন্তু সেই উদ্বেগটা আছে। এটা একটু বেড়েছে যেহেতু এই প্রচারগুলো আছে, যে যেহেতু আসলে এখন আওয়ামী গভর্নমেন্ট ক্ষমতায় নেই, ফলে আমাদের দেশটা আসলে মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে। এই ধরনের প্রচারগুলো, যেগুলো আপনি জানেন যে অনেকগুলো গণমাধ্যমে এরকম প্রচারিত হচ্ছে, ফলে এই পরিবেশের একটা প্রভাব কিন্তু আমাদের এখানেও আছে। ঠিক। আপনারা সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন গত সপ্তাহে, আপনারা বিভিন্ন যারা ওখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তাদের একটা বিবৃতির খবর আমি ওখানকার সংবাদপত্র প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, আমি সেটা পড়লাম। তাতে আপনারা একটা জায়গায় বলছেন যে এই গণ অভ্যুত্থানের পরে একটা দৃশ্য আমরাও দেখেছিলাম, এটা যে আপনারাও যেটা বললেন যে ওখানকার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা হিন্দু মন্দির ধর্মস্থানগুলোকে পাহারা দিচ্ছে, তারা রক্ষা করছে হিন্দুদের, এরকম একটা দৃশ্যের কথা আমরা দেখেওছি এবং আপনি সেটা উল্লেখও করেছেন আপনারা যে বিবৃতি দিয়েছেন। এবং তাতে আপনারা বলেছেন যে এবার দুর্গাপুজোর সময়ও আপনারা সর্বোচ্চ নিরাপত্তা বিধান
যেটা দুর্গাপুজোর সময় এটা সরকারের পক্ষ থেকে আপনারা পেয়েছিলেন। এই একদম সম্প্রতি চট্টগ্রামের যে ঘটনাটি, তারপরে কি আপনারা আগের সেই জায়গাটা থেকে মনে হচ্ছে সরকারের বা নাগরিক সমাজের ওখানকার সংখ্যালঘুদের উপরে কোনো রকম অন্যরকম কোনো একটা মনোভাব তৈরি হয়েছে? দেখুন, মানে 5th অগস্টের পরে যেটা আপনি একটা বিবৃতির কথা উল্লেখ করলেন, যারা আমরা বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় থেকে আসা আমরা যারা এখানে আছি, কজন আমরা মনে করছি যে এই বিবৃতিটা আমাদের দিক থেকে দেওয়া দরকার, সেই জায়গাটা থেকে আমরা এই বিবৃতিটা দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি যে 5th অগস্টের পর থেকে আমরা প্রথমত দেখি যে 5th অগস্টের দিন থেকেই আমাদের দেশে একটা দাঙ্গা পরিস্থিতি, দাঙ্গা না ঠিক একটা সাম্প্রদায়িক হামলা, দাঙ্গা তো বলা যাবে আসলে যখন পারস্পরিক একটা হামলা বিষয়টা হয়। তো ওই সময়টাতে কিন্তু একদম 5th অগস্ট থেকেই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে আসলে এই গণ অভ্যুত্থানটা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানটা হয়, তো সেই দিন থেকেই আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, মাদ্রাসার ছাত্ররা তারা কিন্তু মন্দির পাহারা দেওয়ার জন্য এগিয়ে আসে। এবং আমরা উল্লেখ করেছি সেই বিবৃতিতে, খেয়াল করবেন যে এইবারের যে দুর্গাপুজো গেল গত অক্টোবরে, সেই অক্টোবরে দুর্গাপুজোয় আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিন্তু একটা নিরাপত্তার চেষ্টা তারা সর্বোচ্চ ভাবে নিয়েছেন, এবং সেটার জন্য আমরা কিন্তু বলেছি এটা একটা ভালো দিক, যেটা হিন্দু সম্প্রদায়ভুক্ত জনগণের মধ্যে একটা আস্থা এই সরকারের প্রতি কিংবা এই গণ অভ্যুত্থানের প্রতিও একটা আস্থা তৈরি করবে। সাম্প্রতিক সময়ে যে বিষয়টা ঘটেছে, চিন্ময় কৃষ্ণ দাস তাকে নিয়ে যে ঘটনাটা আপনি জানেন, কিংবা এই ঘটনার বিস্তারিত জায়গাটার মধ্যে আমরা যাব না। এই ঘটনার সময়কালে আপনি খেয়াল করবেন যে চট্টগ্রামে একজন আইনজীবী, তার নাম সাইফুল আলম, সেই সাইফুল আলম আলিফ আইনজীবী, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এবং সেই হত্যাকাণ্ডের আগে পরের যে ঘটনা এখানে ছিল, সেই আগে পরের ঘটনাগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এখানে সেদিন একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসকে যখন আদালত প্রাঙ্গণে হাজির করা হলো, তখন হাজার হাজার হিন্দু ভক্ত কুল তারা সেখানে হাজির হলো। তো স্বাভাবিকভাবেই আদালত প্রাঙ্গণে ওইখানে যখন একজন এরকম তোলা হয়, কাঠগড়ায় যখন তোলা হয় বিচারের প্রক্রিয়াধীন, তখন কিন্তু সেখানে এভাবে সমাবেশ করে জনসমাগম সেটা কিন্তু সম্ভব নয়, মানে এটা কিন্তু করা যায় না। কিন্তু আমরা দেখলাম পুলিশ প্রশাসন তারা কিন্তু এটা হতে দিলেন, মানে এই যে সমাবেশটা হলো সেটা কিন্তু হলো প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়লো তার ভক্ত বৃন্দ, এবং তারপরেই একটা যখন পুলিশ তাদেরকে সরাতে গেল, তারাও এই জায়গাটা থেকে তাদের যে আবেগ সেটা থেকে তারা কিন্তু মারমুখী আচরণ করলো। এবং সেই দিন আমরা দেখলাম যে চট্টগ্রামে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হলো। এইবার আমি কিন্তু শব্দটা ব্যবহার করছি, দাঙ্গা। যেদিন আমরা দেখলাম যে ভক্তবৃন্দ তারা কিন্তু তাদের মধ্যে একটা অংশ তারা কিন্তু জয় সিয়ারাম এই শব্দ উচ্চারণ, মানে এই স্লোগানটা দিয়েই তারা কিন্তু আক্রমণ করলো, পুলিশের উপরও আক্রমণ করলো, এবং সেখানে একটা ঘটনা হলো। তাহলে এই যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটাতে আমি মনে করছি না যে এখানে সরকারের একটা ভূমিকার বড় পরিবর্তন হয়ে গেছে, আমি এটা মনে করছি না। কিন্তু সরকার যদি এই পুরো বিষয়টার যে সেন্সিটিভিটি সেটা বিবেচনায় নিয়ে প্রথম থেকেই বিষয়টাকে একটা কড়া নজরদারির মধ্যে রাখতেন, সমস্ত পক্ষগুলো দেখে একটা যেটাকে আমরা বলবো যে একটা মানে দেশ পরিচালনায় কিংবা এরকম পরিস্থিতিগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে যে পারদর্শিতা সেটার পরিচয় যদি দিতেন, তাহলে এরকম একটা ঘটনা বোধহয় অ্যাডভোকেট সাইফুল আলম তিনিও তারও এরকম নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতো না। এবং তারপরই আমরা দেখলাম যে হিন্দু সম্প্রদায়ভুক্ত বিশেষ করে যারা হরিজন
তাদের একটা বড় অংশ তাদেরকে ধরে নেওয়া হলো, তাদের নামে মামলা হলো, এবং আমরা খবর পেয়েছি এদের মধ্যে কিছু ব্যক্তি আছেন এমন যারা আসলে ওই সময়টাতে ওখানে উপস্থিতি ছিলেন না, তারা তার কাজের জায়গাতেই ছিলেন। ফলে এই হরিজন যারা আপনি জানেন যে এরা আসলে আর্থিকভাবে অনেক বেশি দরিদ্র এই মানুষগুলো, এবং এদের পক্ষে কিন্তু এখন আইনজীবী দাঁড়াবে পরিস্থিতিটা কিন্তু এই জায়গাটাতে এখন আর নেই। মানে এই অ্যাডভোকেট সাইফুল আলমকে ইসলামকে হত্যার মধ্য দিয়ে একটা যে পরিবেশ তৈরি হলো, সেটাতে কিন্তু এই বিভাজনটা আরো অনেক বেশি কঠিন হয়ে গেল। তো ফলে এই যে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যেটা যিনি মানে এদের যে জায়গাটাকে মনোযোগ দেওয়া দরকার ছিল, যে চিন্ময় কৃষ্ণ দাস তার নামে যখন একটা মামলা হলো এবং মামলার পরে যখন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হলো, তার আগে কিন্তু সরকারকে অবস্থানটা পরিষ্কার করা উচিত ছিল জনগণের সামনে, যে কি আসপেক্টে আসলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই বিষয়টাকে স্পষ্ট না করে যখন এর পরবর্তী ধাপগুলোতে যাওয়া হলো, স্বাভাবিকভাবেই যে আতঙ্কের পরিবেশ, যে উদ্বেগের পরিবেশ, যে বিভক্তির পরিবেশ, সেখানেই কিন্তু সুযোগ সন্ধানী যে সমস্ত পক্ষগুলো থাকে তারা কিন্তু একটা ঘটনা ঘটাতে পারলো বলে আমি মনে করছি। ফলে এই যে ঘটনায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এর পরপরই গত কিছুদিন আগে আমাদের এখনকার যে এক্সিস্টিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সভাপতিত্বে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সভা হলো। সেখানে পরামর্শ চাইলেন ডক্টর ইউনূস, এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো তাদের প্রধানদেরকে নিয়ে বসলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ মানে ছাত্রদের একটা অংশকে নিয়ে বসলেন। তিনি মতামত চাইছেন, পরামর্শ চাইছেন। কিন্তু এই ঘটনার আগেই যদি সরকার সমস্ত জনগণের বিভিন্ন অংশ, বিশেষ করে যারা মানে জনসম্পৃক্ত, তাদের কাছে যদি বিষয়টা জানতে চাইতেন, তাহলে হয়তো বা এই ঘটনাটা এড়ানো কিছুটা সম্ভব হতো, এটা আমি মনে করি। আপনি একটা শেষ আপনার কাছে যেটা প্রশ্ন রাখবো সেটা হচ্ছে যে আপনারা বিবৃতিতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, যে মনে রাখতে হবে কিছু ধর্মীয় সংগঠন মানেই এই দেশের সমগ্র হিন্দু সম্প্রদায় নয়। হ্যাঁ, তার মানে এই যে গন্ডগোলটা হয়েছে, সেই গন্ডগোল থেকে বৃহত্তর হিন্দু সমাজকে কি আপনারা একদম আলাদা করে ফেলছেন? মানে মনে হচ্ছে যে এটা একটি কোনো বিশেষ একটি সম্প্রদায়ের একটি আন্দোলনকে আমরা সামগ্রিকভাবে হিন্দু সম্প্রদায়ের অস্থিরতা হিসেবে দেখছি। প্রথমত মানে বিবৃতিতেই আমরা উল্লেখ করেছিলাম, আমি আবার একটু কথাটা আনছি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রথম সাম্প্রদায়িক হামলাটা হয় মানে স্বাধীন বাংলাদেশে এসে সবচেয়ে বড় যে হামলাটা হয় 1992 সালে, যে এবার বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, সেই সময়টাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গাটা বাংলাদেশে ঘটে। এরপর হয় 2001 সালে। 2001 সালে যখন আওয়ামী লীগের পরাজয় হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, সেই ইন্টারিম সময়টাতে, মানে তখন তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারের সময়টাতে আরেকটা সাম্প্রদায়িক হামলা হয়। এবং আমরা লক্ষ্য করেছি যে এরকম সাম্প্রদায়িক হামলাগুলো একটা রাজনৈতিক পট পরিবর্তন যখন হচ্ছে, তখন কিন্তু এই বিষয়গুলো ঘটে। তাহলে ধরুন যে আমাদের দেশে, আমি যেটা প্রথমেই উল্লেখ করেছিলাম, যে সাম্প্রদায়িক যে হামলা, সেটার সাথে কিন্তু একটা সাম্প্রদায়িক পরিবেশের যেরকম সম্পর্ক থাকার কথা, সেটার চাইতে এখানে বড় রাজনৈতিক গুলোর স্বার্থ, সেটাই কিন্তু অনেক প্রধান বলে আমরা মনে করি। ফলে যখনই একটা নির্বাচনের সময় আসে, তখনই কিন্তু এরকম দাঙ্গার পরিস্থিতিগুলো আমাদের দেশে আমরা দেখেছি। এবং আপনি খেয়াল করবেন আমাদের দেশে আর দুটো ঘটনা, একটা হচ্ছে 2012 সালে কক্সবাজার সংলগ্ন রামু এলাকায় একটা বৌদ্ধ বিহার, সেটার উপরে হামলা করা হয়, এবং 2016 সালে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটা সাম্প্রদায়িক হামলা হয়। এবং এই সমস্ত হামলাগুলোর সাথে তৎকালীন ক্ষমতাসীন যে সমস্ত তৎকালীন সরকারের ক্ষমতাসীন যারা ছিলেন, তাদের কিন্তু একটা সম্পর্ক সংযোগ ইন্ধন সেটা কিন্তু রয়েছে। তাহলে এখন দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই যে হিন্দুদের উপরে যে হামলা, নির্যাতন, যেটা একটু প্রাসঙ্গিকভাবে বলে রাখা যায় যে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত
হিন্দুদের বাড়ি ঘরের উপর হামলা, জমি দখল, তাদের বসত বাড়ির উপর হামলা, এগুলোর জন্য প্রায় 3,000-4,000-এর কাছাকাছি, 4,500-এর মতো এরকম ঘটনা আছে, যে ঘটনাগুলো একটারও বিচার হয়নি। তাহলে এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোতে বিশেষ করে প্রান্তিক এলাকায় যে সমস্ত হিন্দু জনগোষ্ঠীর মানুষ বসবাস করেন, তাদের কিন্তু একটা চরম নিরাপত্তাহীনতায় কিন্তু তারা ভোগেন। তাহলে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্য দিয়ে তার পাশে দাঁড়ানোর আসলে কে? এই সম্প্রদায়ভুক্ত মানুষের একই বিষয় কিন্তু আমাদের পাহাড়ে যে সমস্ত জনগোষ্ঠী বাস করেন তাদের ক্ষেত্রেও সত্য, যে এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াবার কারা। তাহলে আমরা দেখেছি 2021 সালে যখন দুর্গাপুজোর সময়ে কুমিল্লায় একটা ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে আবার এরকম একটা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। সেই সময়টাই ইসকনের যিনি এখনকার কথিত নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে কেন্দ্র করে তখন তিনি কিন্তু প্রথমত হিন্দুদেরকে সেই সময়টাতে এই বিষয়টা রুখে দাঁড়ানো কিংবা এই বিষয়গুলো তখন উনি আওয়াজ তুলতে থাকেন, এই কথাগুলো বলতে থাকেন। এবং তখন থেকে আমরা খেয়াল করতে থাকি এখানে যে হিন্দুদের যে সমাবেশগুলো হচ্ছে, সেই সমাবেশগুলোতে কিন্তু হিন্দু জনগণ তারা কিন্তু যাচ্ছে। খেয়াল রাখতে হবে যে এখানে দীর্ঘদিন ধরে হিন্দু জনগণের উপরে যে নিপীড়ন, যেটার কোনো সঠিক বিচার তারা কোনো সরকারের কাছ থেকে পায়নি, তারা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এই সমস্ত সংগঠনগুলোর সাথে কিন্তু যুক্ত হয়েছে। এবং এই সংগঠন যেই দাবিগুলো তুলেছে, সেই দাবিগুলো সবগুলোর সাথে নয়, বেশিরভাগ দাবির সাথেই কিন্তু তারা একমত, এই হিন্দু সম্প্রদায়ের মানুষ। ফলে একটা নিজেদের অস্তিত্ব টেকানোর জন্য যখন এই হিন্দু সম্প্রদায়ের মানুষ এই সংগঠনের কাছাকাছি গেছে, এবং সেই সংগঠন কিন্তু দাবি করেছে যে বাংলাদেশের এতজন হিন্দু কিংবা বেশিরভাগ হিন্দু আসলে তাদের সমর্থন করছে। ফলে আমরা এই জায়গাটাকে কিন্তু মানে এই জায়গাটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি যে বাংলাদেশের যে দীর্ঘ সময় ধরে যে এখানকার যে সাম্প্রদায়িক হামলা, সেটা বন্ধ না করবার যে ফলাফল, সেটা হচ্ছে হিন্দুদের মধ্যেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এই ধরনের সংগঠন, যেই সংগঠনগুলো কখনো কখনো একটা সাম্প্রদায়িক উস্কানি কিংবা একটা সাম্প্রদায়িক হুঙ্কার যেটা দিচ্ছে, সেই বিষয়গুলোতে কিন্তু হিন্দুদেরকে যুক্ত করে ফেলা হচ্ছে। তাহলে সাধারণ ধর্মপ্রাণ হিন্দু তারা কিন্তু বুঝে হোক না বুঝে হোক, তারা এই যে একটা চক্র কিংবা এই যে একটা বিষয়, সেটার সাথে আটকে যাচ্ছে। ফলে আমরা এই জন্যই কথাটা বলেছি, বাংলাদেশের কয়েকটা সংগঠন, হিন্দু নামধারী সংগঠন, সেটা মানেই কিন্তু বাংলাদেশের সমস্ত হিন্দু সেটা কিন্তু নয়। তাহলে তাদের যে বিবেচনা, হিন্দুদের এখানকার যে বিবেচনা, সেই বিবেচনাটা নিতে হবে। এবং সেখানে ক্ষমতাসীন যে সমস্ত সরকারগুলো এতদিন ধরে শাসন করেছে বাংলাদেশে ৭১-এর পর থেকে, তাদেরও দায় দায়িত্ব সেটা কিন্তু নিতে হবে, আমরা এটা মনে করি। চমৎকার চমৎকার, খুব সুন্দর বললেন আপনি। আমি এবার রাজীবের কাছে আসবো। রাজীব, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। আমি তোমার কাছে, তুমি যেহেতু গণমাধ্যম সম্পর্কে বিশেষজ্ঞ, আমি তোমার কাছে বিশেষ করে এই গণমাধ্যমের ভূমিকা, আমি জানি তুমি সারা পৃথিবীর সমস্ত সংবাদপত্র এবং অন্যান্য সংবাদ মাধ্যমের স্ক্যান করো এবং সেগুলো সম্পর্কে একদম ওয়াকিবহল। তো আমি রিউমার স্ক্যানার সম্পর্কে প্রথমে যে কথাটি বললাম মুখবন্ধে, যে সেখানে দেখা গেছে অন্তত 49টি সংবাদ মাধ্যমে তারা আইডেন্টিফাই করেছে যে তারা এই ধরনের ফেক নিউজ, ভুয়ো সংবাদ তারা প্রচার করেছে। এবং সেখানে কি কি ধরনের ফেক নিউজ বাংলাদেশ সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যমে আসছে, এটা যদি তুমি একটু যদি আমাদের বলতে বলো। আমি দু একটা যেমন পেয়েছি খবর যে অনেক পুরনো ভিডিও দেওয়া হয়েছে, বা যেখানে মুসলিম সম্প্রদায়ের লোককে মারা হচ্ছে সেটা হিন্দু বলে চালানো হয়েছে। পূর্ব বর্ধমানের একটি খবর আমরা পেয়েছি যেখানে পূর্ব বর্ধমানের একটি ভিডিওকে বাংলাদেশের ভিডিও বলে চালানো হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটি কিন্তু সত্য, এটা কিন্তু তথ্য ঠিক। কিন্তু রিপাবলিক বাংলার একজন উপস্থাপক যেভাবে উপস্থাপন করে, সেই উপস্থাপনার ঢংটাই কিন্তু মিথ্যা। এটাকে বলা হয় সুগার কোটেড রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমি ছুরি দিয়ে এমন ভাবে মারছি যে ছুরি আবার চিনি দিয়ে মেশানো,
অর্থাৎ এই ছুরি আমি গিলতেও পারছি না, আবার এই ছুরি জমা করতে পারছি না। আমি আমরা দুজনেই সংবাদ মাধ্যমের নাম না করে একটু রাজীব তোমাকে ইন্টারাপ্ট করছি যে এখানে একটা এই রিউমার স্ক্যানারেরই একটা তথ্যে আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় যে যখন ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন, তারপরে একটি ভারতীয় সংবাদ মাধ্যমে দীর্ঘক্ষণ সংবাদ চালানো হলো যে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ফ্রান্সে পালিয়ে গেছেন। পরবর্তীকালে আমি বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম দেখে জানলাম তিনি সেই দিনই সরকারি মিটিং করেছেন বেশ কয়েকটি। অতএব এটা এখানে প্রচুর লোক দেখেছেন। আমি দেখলাম যে কোথায় কোথায় মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে সেই ছোট্ট অংশটি যখন তারা ইউটিউবে পোস্ট করেছে, কয়েক মিলিয়ন। এরকম আরও অনেক তথ্য যে ইউনূস সাহেব অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি, এরকম তথ্য পাওয়া গেছে, যেটা তার পুরনো ছবি দেওয়া হয়েছে, দিয়ে দেখানো হয়েছে। এইরকম বিভ্রান্তিকর বিভিন্ন প্রচার করা হয়েছে, যাকে আমরা সাধারণভাবে বলি যে আমাদের দেশের গদি মিডিয়া, কর্পোরেট পরিচালিত মিডিয়া, যেটা মোদির নামের সঙ্গে গদি মিলিয়ে, এবং গোদ কথাটা হিন্দিতে কোলে বসে, মানে ল্যাপটপ মিডিয়া যেটাকে বলা হয়। তো এই রকম কোনো তোমরা তথ্য ওখানে কি প্রতিক্রিয়া তৈরি করে, বাংলাদেশে কি প্রতিক্রিয়া তৈরি করে, বিশেষ করে হিন্দু সমাজে? আমি বলতে চাইছি হিন্দু সমাজে, যারা, যেটা আমি একটু আগে যেটা শুনছিলাম যে যেটা সৌমাদি বলছিলেন যে খুবই হিন্দু, এটা কি প্রতিক্রিয়া তৈরি করে? তুমি গণমাধ্যমের এই গণমাধ্যমের একজন শিক্ষক না, শুধু ভারতে আমার প্রচুর বন্ধু আছে যারা সাংবাদিক, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজের টিচার। আমি ভারতের বেশ কয়েকটি রাজ্যে এত ওয়ার্কশপ করেছি গত 2 বছর, এত চমৎকার একটা সম্পর্ক নির্মাণ করেছি, কিন্তু 5ই আগস্টের পর আমাকে দুটো প্রশ্নের মুখোমুখি হতে হয়। এক, রাজীব তোমরা এখানে সিকিউর আছো এখন বাংলাদেশে? 2, বাংলাদেশি হিন্দুদের কি গণহত্যা করা হচ্ছে? এমনকি গতকালকেও আমাকে এই প্রশ্নটার উত্তর দিতে হয়েছে চট্টগ্রামের একজন উপাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে। তো এই প্রশ্নটা আমি একটা যেটাকে বলা হয় অটো রেসপন্স করার মতো, আমি একটা অটো রেসপন্সের একটা মেসেজ লিখে রেখেছি। কি মেসেজটা হচ্ছে এরকম দাদা, সেটা হচ্ছে কি, এখানে যা ঘটে, সত্যি কথা কি যে ভারতীয় গণমাধ্যম, বেশিরভাগ গণমাধ্যম এবং ভারতের মূলধারার গণমাধ্যম, এবং আপনাদের যে একটা ভারতীয় শাসক দলের মদতপুষ্ট যেটা বিরাট আইটি আছে, যাতে আমরা হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের কর্মী বলি, তাদের একটা বড় ব্যাপার কাজ করে সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষের মনন, মানুষের চিন্তা, মানুষ কি নিয়ে ভাববে সেটার এজেন্ডাকে চেঞ্জ করে দেওয়া। আমরা দেখছি গত পরশুদিন লক্ষ লক্ষ কৃষক দিল্লি ঘেরা করছে, সেটা কিন্তু আমরা বিজেপির একটা সেলই আছে, এটা বিজেপির একটা সেল আছে, যেটা আমরা আইটি সেল বলি, কিন্তু আমরা রিপাবলিক বাংলা আনন্দবাজারের ফ্রন্ট পেজে সেভাবে এনডিটিভিতে পাই না। যেভাবে চট্টগ্রামের একটা হিন্দু মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলে একটা ভুয়া সংবাদকে যেভাবে আমরা টিআরপিতে দেখছি। ছোট একটা উদাহরণ দিই, ভারতের দিল্লি থেকে সাংবাদিক শ্রুতি মেনন আমাকে যথেষ্ট উদ্বিগ্ন নিয়ে উনি আমাকে একটা পার্সোনাল মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে 8 আগস্ট। উনি আমাকে বলেছেন যে রাজীব, চট্টগ্রামে নবগ্রহ বাড়ি আগুনে ভস্মীভূত করে দেওয়া হয়েছে, এরকম একটা ইনফরমেশন আমরা হোয়াটসঅ্যাপে এক্সে দেখতে পাচ্ছি, টুইটারে দেখতে পাচ্ছি। তো আমি যতটুকু জানি তো তোমার বাড়ি চট্টগ্রাম এবং তুমি এটারই আশেপাশে থাকো, তো কি আমি বিবিসি দিল্লি ফ্যাক্ট চেকিং কাজ করি, তুমি কি আমাকে একটু জানাবে? আমার বাসা থেকে নবগ্রহ বাড়ির দূরত্ব হচ্ছে হাঁটা পথে 7 মিনিট। আমি সাথে সাথে গিয়ে ঘুরে আসলাম, দেখলাম নবগ্রহ বাড়ি অক্ষত আছে। দক্ষিণ চট্টগ্রামের একটা ভিডিওকে ভারতীয় রিপাবলিক টিভি তারা ব্রেকিং নিউজ দিয়েছে যে চট্টগ্রামের নবগ্রহ বাড়িতে আগুন। কিন্তু দেখুন আমি একটু আগে যেটা বলেছি ম্যাল ইনফরমেশনের কথা, আগুন কিন্তু ছিল, সেটা দক্ষিণ চট্টগ্রামের অন্য একটা জায়গায় আওয়ামী লীগের নেতার কার্যালয়ে, কিন্তু সেটাকে রিপাবলিক বাংলা টিভিতে গিয়ে হয়ে যাচ্ছে কি নবগ্রহ বাড়ি ভাঙচুর। তার মানে ঘটনা ঘটছে তিল, কিন্তু তিলকে তালে পরিণত করা হচ্ছে। এভাবে আমরা দেখছি যে রিউমার স্ক্যানার যে কাজগুলো করেছে এটা একটা ঐতিহাসিক কাজ, এবং রিউমার স্ক্যানার যে কাজগুলো করেছে সেটা একটা ঐতিহাসিক কাজ। রিউমার স্ক্যানার ধরে ধরে কেস স্টাডি করে দেখিয়েছে, প্রায় 40টা সংবাদ কেস স্টাডি করে দেখিয়েছে, এনডিটিভি, আনন্দবাজার, সংবাদ প্রতিদিন, এবং এখানে কিছু ব্যক্তিগত টুইটার এবং জাগো হিন্দু পরিষদ, আরএসএস থেকে শুরু করে আরো অনেক ফেসবুক পেজ থেকে। হ্যাঁ, তারা তুমি যে কথাটা বললে, তুমি একটু আগে যে এক্স এর কথা বললে, সেই এক্স এর একটু আমি দর্শকদের ইনফরমেশনটা দিয়ে রাখতে চাইছি যে এক্স মাধ্যমে শুধু আগস্ট মাসেই 13টা ভিন্ন ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে বলে
আমাদের কাছে যে রিউমার স্ক্যানারের যে খবরটা, যে রিপোর্টটা এসছে তাতে বলা হয়েছে। দাদা এখানে আমি একটা বিষয় বলে রাখি, আবার হ্যাঁ বলো। আলোচনাটা আবার খণ্ডিত হয়ে যাবে না হলে, যে 5ই আগস্টের পর কিন্তু এর আগেও উচ্চারিত হয়েছে যে বাংলাদেশের মাইনরিটিরা আক্রান্ত কিনা, এবং যেভাবে বার্মা, ভারত, ফিলিস্তিন, কাশ্মীরের সংখ্যালঘুরা আক্রান্ত হয়, বাংলাদেশ কিন্তু সারা পৃথিবী জুড়েই কিন্তু ওরকমই একটা স্টেট যেখানে তাদের সংখ্যাগুরু দ্বারা শাসিত হতো। কিন্তু 5 আগস্টের আওয়ামী লীগ শাসনের পতনের পর এটি বেশি বলা হচ্ছে। কেন বলা হচ্ছে এবং কারা বলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের মাইনরিটি নিয়ে প্রকৃত সত্য, অর্ধসত্য এবং মিথ্যা, এইটা কিন্তু খুব চলছে আমি মনে করি। যেমন বাংলাদেশ সরকার এই ইস্যুতে প্রকৃত সত্য স্বীকার করছে না। আমাদের যে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্ট, তারা প্রকৃত সত্য স্বীকার করতে খুব ভয় পায়, কারণ তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আবার ভারতীয় শাসক এবং মদতপুষ্ট মিডিয়া তারা অর্ধসত্য বলে বেড়ায়। কেন? কারণ বাংলাদেশের আক্রান্ত হলে তাদের রাজনীতিটা ওখানে সফল করা যাবে। এখানে বলি, যখন তুমি যে কথাটা বললে ঠিক একই কাণ্ড কিন্তু ভারতেও হয়। যখন ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, তখন কিন্তু আন্তর্জাতিক মিডিয়া যখন কোনো প্রশ্ন রাখে, আমাদের প্রধানমন্ত্রীর কাছেও রাখেন, তিনি কিন্তু সেখানে সেটা এড়িয়ে যান এবং প্রেস কনফারেন্স করেন না। তিনি কিন্তু মুখে কলু পেটে রাখেন। এখানে কিন্তু কোনো, আমার মনে হয়, শাসকের চরিত্রের কোনো তফাৎ নেই। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আপনার কথা একেবারেই শেষ, মানে আপনার শেষটা আমি বলি, সেটা হচ্ছে কি, আমাদের দুই দেশই উগ্র জাতীয়তাবাদ প্রবণতা এখন ভয়ানক এবং মারাত্মক রূপ নিয়েছে। এবং উগ্র জাতীয়তাবাদ, আমি একজন যোগাযোগ শিক্ষক হিসেবে মনে করি এটা একটা ভয়ানক বিষ। আর এই বোধটা মানুষের মধ্যে স্বাভাবিক বুদ্ধি, চৈতন্যবোধকেও নষ্ট করে দেয়। এবং উগ্র জাতীয়তাবাদের সাথে মিশেছে যখন ধর্মীয় শ্রেষ্ঠত্ববাদ, তখন জাতীয়তাবাদ আর ধর্মীয় শ্রেষ্ঠবাদের ফলে একটা দেশের বহুত্ববাদ বা ইনক্লুসিভনেস নষ্ট হয়ে যায়। বাংলাদেশ আর ভারত দুটি দেশে এখন দুটি ধর্মের প্রাবল্যে হাঁটছে। আমি মনে করি যে এর জন্য 8 আনা দায়ী হচ্ছে, মানে 8 আনা থেকে 4 আনা দোষ দেবো আমি আমাদের বিগত সরকারকে, যারা ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি হেঁটেছিল। বাকি 4 আনা দোষ দিব আমি বর্তমান সরকারকে, যারা উগ্র ভারত বিরোধী রাজনৈতিক বার্তাকে একটা পপুলিস্ট শাসনের দিকে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন ভারত বিরোধী বললেই জনপ্রিয় হয়ে যাবেন আপনি। বাংলাদেশে এখন ভারত বিরোধী কথা বললেই কিন্তু আপনি বাংলাদেশ প্রেমী হয়ে যাবেন। একটা সময় আমি পাকিস্তান বিরোধী কথা বললেই আমি মুক্তিযুদ্ধের পক্ষ প্রমাণিত হইতাম। এখন ভারত বিরোধী কথা বললে আপনি অনেক জনপ্রিয় হবেন। এবং এই যে সমাজকে অসহিষ্ণু করে দিচ্ছে, এটার দায় কিন্তু বাংলাদেশ সরকার, বর্তমান সরকার এড়াতে পারেন না। আর বাকি 8 আনার মধ্যে 6 আনা দোষ দিব আমি ভারতীয় শাসক দলকে, যারা আসলে পরোক্ষভাবে উস্কাই, আর যারা মনে করে যে আসলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ না, তার বরঞ্চ ভারতের একটা অঙ্গরাজ্য। আর বাকি 2 আনা দোষের মধ্যে আমি সমানভাবে দোষ দিব যে ভারত এবং বাংলাদেশের বাম, প্রগতিশীল, সেকুলার, শান্তিকামী মানুষদের, যারা গত 20 থেকে 25 বছর ধরে এই দুই দেশেই একটা সহনশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য যোগ্য নির্বাচন করতে পারেনি। আমি মনে করি আমাদেরই দোষ, জনগণের দোষ। আমরা কাদের দ্বারা শাসিত হব, তাদেরকে নির্বাচন করার মতো মেধা, দক্ষতা, যোগ্যতা, ধৈর্য কোনোটাই আসলে আমাদের নাই। সেই কারণে আমাদের মাথার উপর কখনো চেপে বসে ফ্যাসিস্ট সরকার, কখনো চেপে বসে মৌলবাদী সরকার। সেটা ইসলামী মৌলবাদী হতে পারে, সেটা উগ্র হিন্দুত্ববাদী মৌলবাদী হতে পারে। ঠিক, একদমই ঠিক। ইন্দ্রাণী, আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে আজকে শেষ করব। সেটা হচ্ছে, যেটা রাজীবও বলল, যে একটা অশান্ত পরিবেশ এই উপমহাদেশে, সব দুটো দেশের মধ্যেই, যে এই অবস্থায় আমাদের এখানে মানুষের সঙ্গে আপনাদের ওখানকার মানুষদের যে সম্প্রীতির সম্পর্ক ছিল এতদিন ধরে, সেইটা গড়ে তোলার জন্য এখন আমাদের কি করা উচিত, আমাদের প্রত্যেক মানুষের, আমাদের সরকারের? আপনি যদি এভাবে বলেন একটু ছোট্ট করে, সময়টা প্রায় শেষ হয়ে আসছে। আচ্ছা, আমি প্রথমত আমার যে জিনিস বলা উচিত ছিল সেই জিনিসটা আসলে আমি মিস করে গেছি। আমার ভালো হয়েছে যে রাজীব কিছু জিনিস অ্যাড্রেস করার চেষ্টা করেছে। 1 নম্বর বিষয় আমি বলি যে বাংলাদেশে কিন্তু দীর্ঘ সময় ধরে ভারত বিরোধিতার যে সেন্টিমেন্টটা আছে, আমি এই প্রোগ্রামের রেকর্ড চলাকালীন সময় একটা বিষয় দেখে আমার ঘর থেকে কিন্তু এখন আমার পাড়াতেই উলুধ্বনি শব্দ শোনা যাচ্ছে। কিন্তু কলকাতার অনেকেই বা ভারতের অনেকেই মনে করে যে বাংলাদেশের শাঁখা, সিঁদুর, উলুধ্বনি এগুলোর, হ্যাঁ, এটা ইন্দ্রাণী কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রাণী, তো যেটা বলছিলাম যে দীর্ঘ সময় ধরেই কিন্তু বাংলাদেশের একটা ভারত বিরোধিতার যে জায়গাটা, সেটা কিন্তু আছে। সেটা যতখানি না একটা সাম্প্রদায়িক বিষয়, ভারত একটা হিন্দু রাষ্ট্র, সেটার চাইতেও বড় বিষয় যেটা আমরা আসলে মনে করি যে ভারত একটা সাম্রাজ্যবাদী দেশ। ভারত হিন্দু রাষ্ট্র এখনো ঘোষিতভাবে, সংবিধানগতভাবে নয়।
হ্যাঁ, একেবারেই কিন্তু secular। মানে এখানে একটা, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সেকুলার রাষ্ট্র secular, সংবিধানগত ভাবে, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে একটা মানে কিছু লোক মনে করেন যে এটা অংশ, হিন্দু সংখ্যা, হ্যাঁ। হিন্দুবাদী রাষ্ট্র এরকম। আমি যেটা বোঝাতে চাইছিলাম যে যেহেতু ভারতের যে নীতি, পররাষ্ট্র নীতি, তার দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলোর সাথে তার যে সম্পর্ক, স্বাভাবিকভাবে এটা একটা চাপের সম্পর্ক। বাংলাদেশের এরকম অসংখ্য প্রশ্নে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, সেটাতে জনগণ হিসেবে তারা কিন্তু ভারতের যে বড় দাদা সুলভ যে ম্যানার, সেটাই কিন্তু আমরা দেখে এসেছি। ফলে বাংলাদেশের মানুষের কিন্তু ভারত বিরোধিতার জায়গাটা স্বাভাবিকভাবেই গড়ে ওঠাটা খুবই স্বাভাবিক। এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ গত 15 বছর ধরে এখানে ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত। আরো বেশি বললে ভালো হয় এটা যে ভারতের যে এখনকার ক্ষমতাসীন যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগকে একভাবে ক্ষমতায় রাখবার ক্ষেত্রে সহযোগিতা করেছে। তাহলে সবটা মিলিয়ে আবার এখানকার হিন্দুরাও কিন্তু আওয়ামী লীগকে বিভিন্ন সময় ভোট ব্যাংক হিসেবে, আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে ভারত আওয়ামী লীগকে চায়, আওয়ামী লীগকে হিন্দুরা ভোট দেয়। ফলে এইখানের যে সমীকরণ এবং ভারতের যে এখানকার যে মানে আমাদের সামনে যে সাম্রাজ্যবাদী তার যে চরিত্র, সেই সবটা মিলিয়ে ভারতের কিন্তু এই দেশের সাধারণ জনগণের মধ্যে তার কিন্তু এই চরিত্রটা আমাদের কাছে প্রধান। এটা কিন্তু প্রথমত একটা বিষয়। কিন্তু আমরা এখানে কিন্তু এই ধরনের মানুষ আছেন যারা মনে করেন যে ভারতের যে সাধারণ জনগণ এবং বাংলাদেশের যে সাধারণ জনগণ, আপনি জানেন দাদা, মানে এগুলো আমি আপনাকে বলাটা বাহুল্য, আপনি দর্শককে বলছেন, আমি আমার হ্যাঁ দর্শককেই বলছি যে এরকম কিছু মানে মাঠ পর্যায়ের জরিপ, যারা মাঠে আসলে সংগঠক হিসেবে কাজ করে, মানুষের মধ্যে কাজ করে, তারা কিন্তু জানেন যে এই সমস্ত সাম্প্রদায়িক যে সমস্ত দাঙ্গা কিংবা হামলাগুলো হয়, সেই দাঙ্গা এবং হামলার সাথে যারা আসলে যারা যুক্ত হয়ে যায়, তারা দেখা যায় ঠিক সেই দাঙ্গা কিংবা হামলাটার আগেই যৌথভাবে, যেমন ধরুন যে হিন্দু মুসলিম যৌথভাবে এখন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বাংলাদেশে বিশেষত, সেটা নিয়ে আসলে কিন্তু একটা লড়াই করবার কথা এবং এটা নিয়ে ধরেন যে একটা ক্ষোভ আছে। ঠিক সেই সময়টাই আমরা দেখবো যে এখানে একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরির একটা চেষ্টা চলে। তাহলে যখন আমরা যৌথ স্বার্থ বোধ নিয়ে লড়তে যাই, তখন কিন্তু এই সাম্প্রদায়িক উস্কানি এই বিষয়টা সামনে আসে। ফলে ভারতের সাধারণ যে জনগোষ্ঠী যারা আসলে কৃষক আন্দোলন করে, যারা এই যে দিল্লিতে যে অভয়ার যে ঘটনা, সেই ঘটনার সাথে যারা আন্দোলনে নামে, যারা আরজি করের ঘটনায় এরকম রাতের পর রাত জেগে অনশন করেছে ছিলেন, তাদের সাথে বাংলাদেশের গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা নেমেছিল, তার সাথে তাদের পার্থক্য কোথায়? ধর্মগত দিকটা আমি যদি প্রধান করি, তাহলে একই তো মানুষ যারা আসলে ওখানেও লড়ছে তাদের অধিকারের জন্য এবং আমাদের দেশেও লড়ছে আমাদের অধিকারের জন্য। তাহলে এই চিন্তাটা, এই সেন্টিমেন্টটা যত বেশি আসলে দুই দেশেরই যারা সচেতন, যারা জনগণের স্বার্থ নিয়ে কাজ করছে, তারা যত বেশি এই স্বার্থগুলোকে সামনে রাখবে, তত বেশি কিন্তু দুটো দেশের মধ্যে একটা ঐক্য তৈরি হবে এবং এই সাম্প্রদায়িক শক্তি যেটা, সেই সাম্প্রদায়িক শক্তিটাকে আসলে উৎখাত করা যাবে। এইবারও আমরা কিন্তু দেখছি 5ই আগস্টের পরে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, যেটা 5th আগস্টে পতন ঘটলো, তারা কিন্তু নানাভাবে দেশের অভ্যন্তরে এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে এবং সর্বশেষ যেটাতে তারা কিছুটা সফলতার চেহারা মানে দিক দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে এই সাম্প্রদায়িক ইস্যু এবং এই সাম্প্রদায়িক ইস্যুটাকে তারা কিন্তু প্লে করাতে চাইছে। তাহলে এইটা আবার আমাদের দেশের মানুষ যেন কিন্তু কিছু মানুষ তারা বুঝতে পারছে এবং আমি আশাবাদী যে আমাদের দেশের মানুষজন এবং সেই সাথে ভারতের জনগণ, বিশেষত যে আপনাকে পেলাম, নিশ্চয়ই এই কথাগুলো যারা শুনবেন তাদের মধ্যেও এক মানে বিবেক বুদ্ধি সম্পন্ন, শুভবোধ সম্পন্ন এমন অনেকেই থাকবে যারা এই প্রবণতার বিরুদ্ধে, এই কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং আমি এটাই মনে করি একমাত্র ইউনিটির পথ আমাদের দেশের জনগণের মধ্যে। চমৎকার, খুব সুন্দর বললেন। আমারও আমি একটা ভিডিও করেও এটা বলেছিলাম যে এই দুই দেশে জনগণের মানুষের সমস্যা যত বাড়তে থাকবে, সেটা শুধু বাংলাদেশে নয়, সেটা ভারতে নয় এবং উপমহাদেশের সমস্ত দেশগুলোতে যত মানুষের সমস্যাগুলো বাড়তে থাকবে,
তত এই ধরনের ধর্মীয় মেরুকরণ এবং সাম্প্রদায়িক উস্কানি একে অপরের প্রতিস্পর্ধী হয়ে ও বেশি করলো, তার এতে আমরা পাল্টা করলাম এবং পাল্টা সেটা দেখিয়ে আবার পাল্টা হলো আরেকটি দেশে, এইটা চলতেই থাকবে। এবং এই চলার এই যে পথে আমার মনে হয় একমাত্র এটাকে প্রতিরোধ করতে পারে সাধারণ মানুষের শুভবুদ্ধি, যারা মনে করবে রুটি রুজি এটাই হচ্ছে মানুষের মূল সমস্যা, এবং সেই মূল সমস্যা থেকেই আমরা কখনোই যেন আমাদের নজর, শাসকরা যতই চেষ্টা করুক ঘুরিয়ে দিতে, আমরা সেখান থেকে যাতে আমাদের সমস্যাটাকে না গড়িয়ে এই দিকে যেন নজরটাকে বেশি করে না নিয়ে যাই। এই সমস্ত মূলধারার যে সমস্ত মিডিয়া সমস্ত পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে, যাদের কোথাও বলা হয় গদি মিডিয়া, কোথায় ল্যাপটপ মিডিয়া, যারা ছড়িয়ে আছে তারা প্রকৃতপক্ষে কর্পোরেট পুঁজির হয়ে কাজ করে এবং তারা আরো চায় যত করে ধনতন্ত্রের বিকাশটা তারা বেশি করে চায়, এবং তাতে মানুষের স্বার্থটা কিন্তু গৌণ হয়ে পড়ে। অনেক ধন্যবাদ ইন্দ্রাণী এবং রাজীব, তোমরা অসংখ্য আজকে সব দর্শকের কাছে আমার কাছ থেকে ধন্যবাদের পাত্র হবে আমার মনে হয়, যারা দেখবেন এটা। খুব ভালো ব্যাখ্যা করলেন দুজনেই। আমি দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের পক্ষ থেকেও আমি আপনাদের এটা বলতে বাধ্য হচ্ছি যে এরকম একটা অনুষ্ঠান আমার মনে হয় যে আমরা কিন্তু সাম্প্রতিককালে কোথাও আমরা দেখিনি। দর্শকদের কাছে একটাই অনুরোধ থাকবে যে আপনারা এই অনুষ্ঠানটা দেখার পরে আপনাদের যে মত আপনারা কমেন্ট বক্সে খোলাখুলি লিখে জানাবেন। আপনারা পক্ষে মত থাকুক বা বিপক্ষে মত থাকুক, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং তার উপরে আমরা ঠিক করব আমরা ভবিষ্যতে এই ধরনের আবার অনুষ্ঠান করব কিনা, এই ধরনের বার্তা আপনাদের কাছে আরো বেশি বেশি করে নিয়ে আসবো কিনা। ইন্দ্রাণী, আপনাকে নমস্কার। রাজীব নমস্কার, এবং দর্শকদের সবাইকে নমস্কার।